সোশ্যালিজম ও কমিউনিজম। এতক্ষণ আমরা শুধু কী করে সোশ্যালিস্ট সমাজে জিনিসপত্র তৈরি হয় তা দেখেছি, কিন্তু কী করে এইসব তৈরি জিনিসপত্র মানুষের ভেতর বন্টন করা হয় তা আমরা দেখিনি। কারখানাগুলোয় যে সকল জিনিস তৈরি হয় সেগুলো না হয় বাজারে নিয়ে যাওয়া হলো মানুষের কাছে বিক্রি করার জন্য, কিন্তু মানুষের পকেটে যদি পয়সা না থাকে তবে তারা কিনবে কী করে? লোকদের হাতে পয়সা আসে কী করে, অর্থাৎ তাদের আয় হয় কী করে, তা আমরা এখনও দেখিনি। এবার সেই বিষয়ে তোমাদের একটু বলবো। ক্যাপিটালিস্ট সমাজে মানুষের আয় দুরকমভাবে হতে পারে। এক হতে পারে পরিশ্রম করে, অর্থাৎ শরীর খাটিয়ে বা মাথা খাটিয়ে লোকে কিছু আয় করতে পারে। মজুর, কৃষক, কেরানি, শিক্ষক, অফিসার, উকিল, ডাক্তাররা এই রকম শরীর বা মাথা খাটিয়ে আয় করে। আর আয় হতে পারে সম্পত্তি থেকে। কারো যদি কোনো উৎপাদন যন্ত্র থাকে তবেই সেই উৎপাদন যন্ত্র অপরকে ব্যবহার করতে দিয়ে আয় হতে পারে। সময় সময় উৎপাদন যন্ত্রের মালিক অপরকে উৎপাদন যন্ত্র না দিয়ে নিজেই তা খাটায়। সেক্ষেত্রে উৎপাদন যন্ত্রের মালিক ভাড়া হিসেবে যা কিছুই পায়, উপরন্তু উৎপাদন যন্ত্র ব্যবহার করে যা লাভ হয় তাও পায়। জমিদার, মহাজন, ব্যাংকার, কল মালিক, ক্যাপিটালিস্ট প্রভৃতি মানুষ এইভাবে সম্পত্তি থেকে আয় করে। পরিশ্রম করে যে আয় হয় তার চেয়ে সম্পত্তি থেকে আয়ের পরিমাণ অনেক বেশি। এই জন্য দেখবে ক্যাপিটালিস্ট সমাজে সবাই টাকা পয়সা জমিয়ে সম্পত্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কারণ সম্পত্তি থাকলে বসে বসে কোনো কাজ না করে যথেষ্ট আয় করা যায়। এমনকি কোনো কাজ না করে যার যত বেশি আয়, ক্যাপিটালিস্ট সমাজে তার তত বেশি মান। সবাই তাকে দেখলেই সালাম ঠোকে, বিশেষ সমীহ করে চলে। ক্যাপিটালিস্ট সমাজে বিদ্যা বলো আর বুদ্ধি বলো বা অন্য কোনো ভালো গুণই বলো, টাকা না থাকলে এসব গুণের কোনো মর্যাদাই দেওয়া হয় না। এই জন্যই ক্যাপিটালিস্ট সমাজে সবাই ক্যাপিটালিস্ট হতে চায়। সোশ্যালিস্ট সমাজে আয়ের এই দ্বিতীয় উপায় নষ্ট করে দেওয়া হয়। সম্পত্তিতে ব্যক্তিগত অধিকার থাকে না বলে সম্পত্তি ভাড়া দিয়ে বসে বসে খাবার আর উপায় থাকে না। সবাইকে পরিশ্রম করে কাজ করে খেতে হয়। পরিশ্রম যে করে না সোশ্যালিস্ট সমাজে তার ভাত জোটে না। মাথার পরিশ্রমই হোক আর গতর খাটিয়েই পরিশ্রম হোক, পরিশ্রম সবাইকে করতেই হয়। বসে বসে আরামে খাওয়া যায় না বলে ক্যাপিটালিস্ট ও সম্পত্তিওয়ালা লোকেরা তাই সোশ্যালিজমের এত বিরোধী। এখন প্রশ্ন করতে পারো, কেউ যদি কাজ না পায় তাহলে সে কি করে খাবে? ক্যাপিটালিস্ট সমাজে অনেক বেকার থাকে, আবার যারা চাকুরি করে যে কোনো মুহূর্তে তাদের চাকুরি চলে যেতে পারে। চাকুরি চলে গেলে লোকের দুঃখ কষ্টের এক শেষ হয়, না খেয়ে শুকিয়ে মরতে হয়। কাজেই সবাই চাকরি যাওয়ার বড় ভয় করে এবং চাকরি গেলে যাতে কষ্টে না পড়তে হয় তার জন্য বাধ্য হয়ে কিছু জমাবার চেষ্টা করে। সোশ্যালিস্ট সমাজে কিন্তু চাকরি না পাবার বা চাকরি যাবার কোনো ভয় থাকে না, কেননা উৎপাদন যন্ত্রে সকলেরই অধিকার থাকে বলে সবাই সেই উৎপাদন যন্ত্র ব্যবহার করে কিছু আয়েরও অধিকারী হয়। সোশ্যালিস্ট সমাজে আমরা আগে দেখেছি মানুষের অবস্থা দিন দিন ভালো হতে থাকে বলে জিনিসপত্রের চাহিদা খুব বেড়ে যেতে থাকে। সেই জন্য উৎপাদন যন্ত্র বেশি বেশি করে খাটাতে হয় এবং তার জন্য লোকজনেরও দরকার থাকে সব সময়। কাজেই এই কারখানার লোক দরকার নেই এই রকম নোটিশ যা ক্যাপিটালিস্ট দেশের কারখানাগুলোতে প্রায় ঝুলানো দেখা যায়, তা সোশ্যালিস্ট দেশের কারখানায় থাকে না। তারপর ছোটবেলা থেকেই শিক্ষকরা পরীক্ষা করে দেখে কোনো ছেলে বা মেয়ের কোন দিকে ঝোঁক বেশি আছে, তাকে সেই রকম শিক্ষা দিয়ে শিক্ষা শেষ হবার পর সেই কাজে ঢুকিয়ে দেওয়া হয়। যেমন দেখা গেল একটা ছেলের ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি বেশ ঝোঁক বেশি, তখন তাকে ইঞ্জিনিয়ারিং শেখানো হলো এবং শিক্ষার পর এক কারখানায় ইঞ্জিনিয়ার করে দেওয়া হলো। এই জন্য সোশ্যালিস্ট দেশে কেউ বেকার থাকে না, আর কেউ বেকার হয়ও না। তাছাড়া মনে করো কোনো এক কারখানায় ম্যানেজারের সঙ্গে কোনো সাধারণ শ্রমিকের ঝগড়া হলো। ক্যাপিটালিস্ট দেশ হলে শ্রমিককে তৎক্ষণাৎ বিদায় নিতে হতো,
কিন্তু সোশ্যালিস্ট দেশে এই ঝগড়া ফ্যাক্টরি কমিটির কাছে যাবে বিচারের জন্য। ফ্যাক্টরি কমিটিতে শ্রমিকের মধ্য থেকে কয়েকজন ও ম্যানেজারের পক্ষ থেকে কয়েকজন লোক থাকে। তারা যদি দেখে ম্যানেজার দোষী, তাহলে ম্যানেজারকে শাসন করে, আর মজুরি দোষী হলে তাকে শাসন করে। আর যদি প্রমাণিত হয় যে সে মজুর এই কারখানায় কোনো কাজের উপযুক্ত নয়, তাহলে তাকে শ্রমিক সংঘের কর্মকর্তাদের কাছেই পাঠানো হয়। তারা তাকে সে যে কাজের উপযুক্ত সেই রকম কাজ খুঁজে তাতে লাগিয়ে দেয়। এই জন্য সোশ্যালিস্ট দেশে কেউ বেকার হয় না। এছাড়া যদি অসুস্থ হয় কেউ, তাহলে তাকে অসুস্থতার ভাতা বা সিক ইন্স্যুরেন্স বেনিফিট দেওয়া হয় এবং চিকিৎসার সব বন্দোবস্ত করে দেওয়া হয়। বুড়ো হলে সবাই পেনশন পায়, কাজেই না খেয়ে মরার ভয় আর সোশ্যালিস্ট দেশে থাকে না। এই জন্য পুঁজি করারও দরকার হয় না। অনেকের ধারণা সোশ্যালিস্ট দেশে সকলের সমান মাইনে। এই ধারণা অত্যন্ত ভুল। সমান মাইনে দেওয়া সম্ভব হয় না, আর ন্যায়ের দিক থেকে উচিতও না। সম্ভব না এই জন্য যে কঠিন পরিশ্রম করে যদি কেউ যে কম পরিশ্রম করে তার সমান মাইনে পায়, তবে কঠিন পরিশ্রম কেউ করতে চাইবে না। এর ফলে জিনিসপত্রের উৎপাদন হবে না ঠিকমতো। আবার এরকম নিয়ম অন্যায়ও বটে। মনে করো দুজন লোক সমান মাইনে পাচ্ছে। একজন লম্বা চওড়া মস্ত জোয়ান, আর একজন বেটে ও রোগা। যে জোয়ান তার খাওয়া বেশি দরকার হতে পারে, পড়া বেশি দরকার হতে পারে, সবকিছু তার বেটে লোকটার চাইতে বেশি লাগবে। এদের দুজনকে যদি সমান মাইনে দেওয়া হয়, তাহলে পালোয়ানের উপর অন্যায় করা হবে। সেই জন্য সোশ্যালিস্ট সমাজে সবাইকে সমান মাইনে দেওয়া হয় না। যার যেরকম কাজ তাকে সেই রকম মাইনে দেওয়া হয়। তবে এটা সত্য যে ক্যাপিটালিস্ট সমাজে যেমন কেউ কেউ হাড় ভাঙা খাটুনি খেটে খুব কম মাইনে পায়, আর কেউ শুধু দু একটা সই দিয়ে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মাইনে পায়। এরকম আকাশ পাতাল তারতম্য থাকে না সোশ্যালিস্ট সমাজে। সবচেয়ে বেশি মাইনে এবং সবচেয়ে কম মাইনের মধ্যে যে পার্থক্য, তা ক্যাপিটালিস্ট সমাজ থেকে অনেক কম হয়। কমিউনিস্ট সমাজ। ফিউডাল সমাজ থেকে জন্ম নিয়েছে ক্যাপিটালিস্ট সমাজ। ক্যাপিটালিস্ট সমাজ থেকে জন্ম নেয় সোশ্যালিস্ট সমাজ, এবং সোশ্যালিস্ট সমাজই উন্নত হতে হতে কমিউনিস্ট সমাজে রূপান্তরিত হয়। কমিউনিস্ট সমাজটা কী রকম হবে? কমিউনিস্ট সমাজে সোশ্যালিস্ট সমাজের মতোই প্ল্যান করে জিনিসপত্র তৈরি হবে, কিন্তু বন্টনের নিয়মটা বদলে যাবে। সোশ্যালিস্ট সমাজে বন্টনের নিয়ম হচ্ছে যেরকম কাজ করে সেই রকম আয় করে, কিন্তু কমিউনিস্ট সমাজে আয়ের নিয়ম আবশ্যকতা অনুযায়ী। যার যেরকম জিনিসপত্রের দরকার সে সেই রকম পাবে। ক্যাপিটালিস্ট সমাজ থেকে মানুষকে আত্মরক্ষার জন্য ভয়ানক স্বার্থপর হতে হয়। স্বার্থপর থাকার জন্য সোশ্যালিস্ট সমাজে বেঁচে থাকা কষ্টকর। মানুষের মন এই রকম স্বার্থপর থাকার জন্য সোশ্যালিস্ট সমাজেও আবশ্যকতা অনুযায়ী বন্টনের নিয়ম কাজে লাগানো যায় না। কারণ তাহলে লোকে কাজকর্ম কিছু না করে সব জিনিসপত্র নিজেদের দরকার বলে ভোগ করতে চাইবে। সোশ্যালিস্ট সমাজ থেকে সোশ্যালিস্ট শিক্ষার ফলে মানুষের মন থেকে যথেষ্ট উন্নত হবে ও সমাজের স্বার্থ বড় করে দেখবে, এবং বৈজ্ঞানিক উন্নতির ফলে যখন সমাজে উৎপাদন ক্ষমতা প্রভূত পরিমাণে বেড়ে যাবে, এত বাড়বে যে মানুষের আর অভাবের ভয় থাকবে না, তখন আবশ্যকতা অনুযায়ী বন্টনের নিয়ম কাজে লাগানো যাবে। তার আগে সম্ভব নয়। এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে এরকম সচ্ছলতার দিন সোভিয়েত দেশে এসেছিল। তারপর ঘটনাচক্র অন্যদিকে মোড় নেয়, তা আমরা পরে দেখব। কমিউনিস্ট সমাজের সঙ্গে সোশ্যালিস্ট সমাজের কিন্তু আরেকটি পার্থক্য আছে। তা হলো এই যে কমিউনিস্ট সমাজে রাষ্ট্র থাকবে না। আমরা দেখেছি সমাজে শ্রেণী থাকলেই রাষ্ট্র থাকে। এক শ্রেণী অন্য শ্রেণীকে শাসন করবার জন্য রাষ্ট্র ব্যবহার করে। সোশ্যালিস্ট সমাজে উৎপাদন যন্ত্রে সকলের অধিকার থাকে এবং ক্ষমতা থাকলে সবাই সমাজের যে কোনো কাজ করতে পারবে। এমনইভাবে সুযোগ সমান পাবে বলে ধীরে ধীরে শ্রেণীগুলো নষ্ট হয়ে যাবে। শ্রেণী আর থাকবে না। তখন ছোট লোক বড় লোক বলে, উঁচু নিচু বলে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। শ্রেণী যখন লোপ পেয়ে যাবে, তখন রাষ্ট্রেরও আর আবশ্যকতা কিছু থাকবে না। রাষ্ট্র ধীরে ধীরে লোপ পেয়ে যাবে।
তখন আইন কানুন সবাই মিলে করবে এবং সবাই তা স্বেচ্ছায় পালন করবে। তার জন্য পুলিশ, গুপ্তচর, সৈন্য, কয়েদখানার কিছু দরকার হবে না। জোর দেখানোর কোনো আবশ্যকতাই থাকবে না। তখন রাষ্ট্রের জায়গায় জনসাধারণের কমিটি গোছের একটা কিছু থাকবে মাত্র। কিন্তু দু-একটি দেশ এরূপ এগিয়ে গেলেও পৃথিবীর অন্যান্য দেশে যদি ক্যাপিটালিজম থাকে আর তারা যদি সোশ্যালিস্ট দেশের সঙ্গে শত্রুতা করতে থাকে, তাহলে সেই সোশ্যালিস্ট দেশগুলোর রাষ্ট্র, সৈন্য, সামন্ত, পুলিশ এসব তো আর তুলে দেওয়া যায় না। কাজেই রাষ্ট্র একেবারে উঠে যেতে পারবে না। তখন যখন পৃথিবীর সোশ্যালিস্ট দেশের শত্রু আর বেশি থাকবে না। পৃথিবীর অধিকাংশই দেশই হবে তখন সোশ্যালিস্ট। সমস্ত পৃথিবীর সেই ভিন্ন ভিন্ন দেশগুলো মিলে তখন একটা মাত্র দেশের মতো হয়ে যাবে। বিভিন্ন দেশের জনসাধারণের কমিটিগুলো মিলেমিশে আলোচনা করে নিজেদের বিষয়ে কর্মনির্বাহ করবে। এইরকম কিছু একটা হবে কমিউনিস্ট সমাজ।